প্রিয় দর্শক, ডায়ালগ ফর ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের অতিথি রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা। আপনারা সবাই জানেন যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এবং সেটি হচ্ছে 5ই আগস্ট, বহুল আলোচিত একটা দিন এবং বিভিন্ন দল বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করছে। বিশেষ করে এনসিপি এবং সরকারের পক্ষ থেকে এই দিবসটাকে বিশেষভাবে উদযাপন করা হচ্ছে। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যেমন ভাষণ দিয়েছেন, তেমনি ভাবে তিনি জুলাই ঘোষণাপত্র দেশবাসীর সামনে উপস্থাপন করেছেন এবং সারা দেশ থেকে দেশবাসীকে এনে ঢাকায় জড়ো করা হয়েছে। যদিও ঝড় বৃষ্টির মধ্যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তবুও তিনি বক্তব্য রেখেছেন এবং জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব তিনি উপস্থাপন করেছেন। আর এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বলছে যে বিএনপি যা যা চায়নি জুলাই ঘোষণাপত্রে তারও কিছুটা প্রতিফলন হয়েছে, এটি বলছেন বিএনপির নজরুল ইসলাম। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে এনসিপি, এটিতে জানাতেই হবে। এই জুলাই ঘোষণাপত্র দিয়ে আমরা এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা হতাশ। ডক্টর তাহির, এটা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচনের এক ধরনের ঘোষণা দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং যে জুলাই ঘোষণাপত্র যেখানে পাঠ করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে আবার বেলুন ফুটে 10 জন আহত হয়েছেন। তাদের প্রতি তারা সুস্থ হয়ে উঠুন সেটাই চাই আমরা। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে বিশেষভাবে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। প্লাস জাতীয় নির্বাচনের প্রধান উপদেষ্টা যে ঘোষণাটা দিয়েছেন, বহু কাঙ্ক্ষিত একটা ঘোষণা তিনি দিয়েছেন। সেই ঘোষণাতে কি কি আছে সেটিও আমরা আপনাদেরকে শোনাবো। আমি রাশেক রহমান, আপনার কাছে প্রথমে যেটি জানতে চাই যে জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে, এই জুলাই ঘোষণাপত্র নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল। আপনি কি মনে করেন সেই জল্পনা কল্পনার অবসান ঘটেছে নাকি আবার নতুন বিতর্ক সৃষ্টি হবে? আপনাকে ধন্যবাদ। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার অনুষ্ঠানে আজকে এটা বলতে চাই যে 5ই আগস্ট এই ঘটনাটি যে সংঘটিত হলো, সেখানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা ছিল সেটা যেমন দীর্ঘ 1 বছর পার হয়ে যাওয়ার পরে প্রতিফলিত হয়নি, অর্জিত হয়নি, ঠিক একইভাবে একেবারেই আদর্শিকভাবে যারা আওয়ামী লীগ দলটি করেন, অর্থাৎ সরকার নয়, এই আদর্শে বিশ্বাস করেন আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, তারাও অনেক ক্ষেত্রে আমি মনে করি আশাহত। আমি খুব নিবিড়ভাবে এই জুলাই ঘোষণাপত্রটি শুনেছি এবং পড়েছি। আমি খুব আশ্চর্য হয়েছি যে এত কিছুর পরেও, এত ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা কেন অনুধাবন করছি না যে অর্ধ সত্য হচ্ছে মিথ্যার অপর নাম। সত্য কখনো অর্ধেক হতে পারে না, সত্য সম্পূর্ণ। এই জুলাই সনদে, ঘোষণাপত্রে স্বাধীনতা যুদ্ধের কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে বঙ্গবন্ধু নেই, সেখানে জাতীয় চার নেতা নেই, সেখানে এমএজি ওসমানী যিনি তৎকালীন সেনাপ্রধান ছিলেন তার নাম নেই। অথবা আপনি মনে করেন যেই 3 জন মুক্তিযোদ্ধার নামে আমরা স্কুলে পড়েছি, কে ফোর্স মেজর জেনারেল খালেদ মোশাররফ ফোর্স, এস ফোর্স মেজর জেনারেল শফিউল্লাহ ফোর্স, জেড ফোর্স মেজর জেনারেল জিয়াউর রহমান ফোর্স, কোনো কিছুরই কোনো উল্লেখ নাই। তাহলে স্বাধীনতা তো কোনো অর্শডিমের মতো ঘটনা নয়, এটা তো আসমান থেকে ঠাস করে এসে পড়বে না। তো এই জায়গায় কেন এত কৃপণতা করতে হলো ঠিক বুঝতে পারছি না। কারণ আপনি যত ঘোষণাই দেন, সত্য তো ঢেকে রাখা যাবে না, সত্য উদ্ভাসিত হবেই। তবে একটা জায়গা আমার পরিলক্ষিত হয়েছে যে জামাত ইসলামী বলছেন আশাহত। সেটা হওয়ার কারণ হচ্ছে যে জুলাই ঘোষণা পত্রে
পাকিস্তান এর হানাদার বাহিনী, এই কথাটা সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে। আচ্ছা। এবং সত্যিকার অর্থে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর যে ভূমিকা, যেই হত্যা, নির্যাতন, ধর্ষণ, হুম, 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 হুম। অগ্নিসংযোগ, এর প্রতি যদি জামাত ইসলামের কোনো সহানুভূতি বা সক্রিয় সমর্থন না থাকতো বা সহযোগিতা না থাকতো, তাহলে আমরা আজকে তাদেরকে এই জুলাই ঘোষণাপত্র পাঠের সময় হয়তো পাশে দেখতে পারতাম। আচ্ছা আচ্ছা, সুতরাং এখানে একটা কথা আশাহত বলি। হওয়ারই ওখানে কথা। হ্যাঁ, বিএনপি মহাসচিবকে দেখেছি পাশে, এনসিপির জি, আহ্বায়ক ছিলেন নাহিদ ইসলাম, কিন্তু জামাতের পক্ষ থেকে যেটা প্রত্যাশিত ছিল যে জামাতের কেউ হয়তো মঞ্চে থাকবেন, না, সেটি আমরা দেখতে পাইনি। এখানে কি বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের কোনো ঘনিষ্ঠতা আপনি মনে করেন? বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতার বিষয় তো না, ব্যাপারটা হচ্ছে অন্তর্বর্তী সরকার, আমি আপনার অনুষ্ঠানে এর আগেও বলেছি যে তারা নির্বাচন দিবে। যদিও একটা হাইপোথেসিস বা একটা ন্যারেটিভ গত এক বছর ধরে প্রচলিত ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিবেন না, আমি সবসময় বলেছি নির্বাচন দিবেন। এর কারণ হচ্ছে কি যে আমরা অ্যাজ এ নেশন, যারা পলিটিক্স জি, করেন, পলিটিশিয়ান, তারা আসলে সময়ে সময়ে প্রমাণ করতে পারছেন যে আমাদের আসলে যতটা ধী শক্তি সম্পন্ন হওয়া উচিত, এটা জি, আসলে দলমত নির্বিশেষে আমরা না। জি। এবং আপনি দেখবেন যে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন দিচ্ছেন, ওই নির্বাচনটা একটা নতুন ক্রাইসিস কিন্তু বাংলাদেশের জন্য নিয়ে আসবে। কারণ কি আসলে কোনো ধরনের ক্রাইসিস? পরিবর্তন, জি, নতুন ক্রাইসিস 100% নিয়ে আসবে। এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কি কারণে আমি জি, জি, এটা, কি কারণ? দেখেন, প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ দল। জি, আমি যদি অর্থ পাচারকারী হয়ে থাকি সত্যি, আপনি আমার নামে বিচার করবেন, আমাকে সাজা দিবেন। আমি যদি হত্যাকারী হই, আপনি আমাকে বিচার করবেন, সাজা দিবেন। কিন্তু এটা করতে গিয়ে আপনি জুলাই ঘোষণাপত্রে খেয়াল করবেন, কোথাও কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, সেটাকে ফ্যাসিবাদ বলা হয়নি। বারবার বলা হচ্ছে আওয়ামী সরকার। অর্থাৎ তারাও বোঝে, তারাও জানে যে আওয়ামী লীগ এত বৃহৎ একটা শক্তি, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠে দল, এত শক্তিমান একটা সত্তা, রাজনৈতিক সত্তা, যে এরে আসলে আপনি ভাবে লেবেল করতে পারবেন না। আচ্ছা, আওয়ামী লীগের মুখবন্ধ যদি আপনি পড়েন, আওয়ামী লীগের আম, কর্মসূচি যদি আপনি অনুধাবন করেন, এটা কোনোদিনও ফ্যাসিবাদী হতে পারে না। আচ্ছা, তো এখন আপনি যে আওয়ামী লীগের মতো একটা দলকে যদি বাদ দিয়ে আগামী নির্বাচন করেন, তাহলে সেই নির্বাচনে আপনি চান বা না চান, যিনি নির্বাচিত হবেন, আপনি আজকে আমার কাছে লিখে নেন, 100% তিনি ফ্যাসিবাদ হবেন। কারণ আপনি আচ্ছা। গায়ের জোর দিয়ে আইন করে যদি একটা বৃহৎ দলকে বাইরে রাখেন, তাহলে তো যে নির্বাচিত হয়ে আসবে তার আর কারো কথা শোনা লাগে না, ও যতই আপনি আচ্ছা, আচ্ছা, সংস্কার করেন, আচ্ছা, যাই আচ্ছা, কিছু করেন। মির্জা ফখরুলের বাম পাশে গোলাম পরোয়ার ছিলেন সম্ভবত, আমরা আমরা হয়তো এটা মিস করেছি। আচ্ছা, গোলাম হতে পরোয়ার পারে। জামাতের হ্যাঁ। দ্যাটস নট দ্য ইস্যু। দ্য ইস্যু ইজ, আমি যেখানে আসতেছি যে আপনার জি, জুলাই ঘোষণায় আহ, দিনের শেষে এটা এফেক্টিভ হবে না, কারণ এখানে অনেক সত্যকে ঢেকে চলে যাওয়া হয়েছে। আবার এটাও আপনাকে স্বীকার করতে হবে যে পাকিস্তান হানাদার বাহিনী বা তারা যে আমাদেরকে আহ, শোষণ করছিল এবং সেই শোষণের বিরুদ্ধে স্বাধীনতা, সেটাও তো উল্লেখ করেছে। সেটা যে আমাদের কখনো ভালো লাগবে না, আমি সেই জায়গাটা আচ্ছা, উল্লেখ আচ্ছা, করেছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এই জুলাই ঘোষণাপত্র আমি মনে করি না বাংলাদেশের ভবিষ্যতে ভালো কিছু দিবে বলে। আমি আমি আচ্ছা, পড়ে এখন আমি সেটা পাই নাই। হ্যাঁ, মনে করেন না। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা সংবিধানে সন্নিবেশিত, জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ আছে কি? আপনার কি মনে হয়? আপনি যে হ্যাঁ, কথাগুলো আপনি বললেন। এখন এখন তো তারা যেটা করছে সেটা তো সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে এভাবে যে তারা একটা অধ্যাদেশ আকারে নিয়ে আসবে, এটাকে কোন একটা প্রিএম্বলের সাথে এটার কানেক্টিভিটি তৈরি করবে, এবং যখন নির্বাচিত সরকার আসবে, তারা যখন সংসদ বসবে, সংসদ আহ্বান করবে, সেই সংসদের প্রথম দিকেই হয়তো বা এটাকে, এই অধ্যাদেশটাকে তারা পাশ করে নিবে, এবং যখন এটা করে নিবে, সাথে সাথে এটা পার্ট অফ দ্য, ভেরি মাচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন হয়েই এটা দাঁড়াবে। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে কি, দেখেন, আমি তো আওয়ামী লীগের একজন কর্মী, একজন সমর্থক। হ্যাঁ, জি, আমি আমি মনে করছি যে দেশের ক্ষতি সকলের ক্ষতি, এটা হুম, আমার একার তো আর না, সকলের ক্ষতি। হ্যাঁ, সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে কি জানি আমাদের হয়েছে, আমাদের দলেরও নেতা কর্মীরা সংবিধান একটা পাইছে, এই শব্দ একটা, আর এই আমাদের যারা বিপক্ষীয় শক্তি তারাও সংবিধান একটা শব্দ পাইছে, এবং এই সংবিধান শব্দটা ইউজ করে
জনগণের যে আকাঙ্ক্ষা ইচ্ছার জায়গা সেটাকে বারবার ছোট করে ফেলতেছে। হুম। আপনি মানে সংবিধান এর কিছু জিনিস অনমনীয় না, থাকবে, তবু অপরিবর্তিত থাকবে। সংবিধান রক্ষা করা, সংবিধান মেনে চলা, এগুলো তো হ্যাঁ, আছেই। সংবিধান এগুলো তো রক্ষা করতে গিয়ে যে দেশের মানুষের 12টা বাজায় দেন, ওই সংবিধান রক্ষা করতে কেউ বলে নাই। হ্যাঁ, আচ্ছা, এখন এখন সংবিধানে যে সন্নিবেশিত করার, জুলাই ঘোষণাপত্র সংবিধান অন্তর্ভুক্ত করার, এটাতে বিশেষজ্ঞগণ বলছেন এখনো চলছে না, বিশ্লেষণ হয়নি, কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে যে সংবিধানে কিভাবে সংশোধন করবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা নির্বাচনের প্রসঙ্গে আসি। প্রধান উপদেষ্টা দীর্ঘদিন পর অপ্রত্যাশিত, অনেকে আশা করেছিলেন যে এই বিশেষ দিনে হয়তো তিনি ঘোষণাও দিতে পারেন নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির রমজানের আগেই, আমি একটু পড়ে শোনাই যদি দর্শক জি। মন্ডলী আপনাদের সুবিধা হবে। আজ এই মহান দিবসে আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করব। আমরা একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব বলছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এর মধ্যে কোনো ফাঁক ফোকর দেখতে পান কিনা? না, আমি তো আপনার অনুষ্ঠানের শুরুতে বলেছি আমি কোনো ফাঁক দেখছি না। নির্বাচন হবে, নির্বাচন হবে। কিন্তু নির্বাচনটা একটা বড় ফাঁক, সেটা আচ্ছা, আমি আপনাকে আওয়ামী বলতে লীগকে চাচ্ছি। ছাড়া হবে? আওয়ামী লীগকে ছাড়াই হবে? আপনি আপনি শুনেন, কোন দলকে ছাড়া আসলে করতে পারবেন না, কারণ আওয়ামী লীগও তো, আচ্ছা। আমরাও তো বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময় নিষিদ্ধ করেছি। হ্যাঁ, হুম। হয় কি, আপনি রাজনৈতিক দলে থাকা যেই ব্যক্তি যে অন্যায় করলো সেই অন্যায়টা সাজা না দিয়ে আপনি যদি রাজনৈতিক আদর্শটাকে সাজা দিতে যান, এটা খুব কঠিন হয়ে যায়। বাস্তবতা বিবর্জিত আচ্ছা, আচ্ছা। সিদ্ধান্ত তো আসলে হয় না। এখন ধরেন ওই যেটা আপনাকে বললাম, যে একটা সরলীকরণ করে জি, কথাটা বলতে চাই, যে আওয়ামী লীগের তো জি। অর্থ পাচারকারী থাকতে পারে একজন দুজন, আমি একটা কথা বলছি হুম, হুম, নিশ্চয়ই। হুম, হ্যাঁ, তো তার হুম, আপনি বিচার করবেন বলে আপনি কি দলটাকে নিষিদ্ধ করে দিবেন? এটা কি হয়? বা হুম, দল নির্বাচন করতে পারবে না? বা আপনি ধরে নেন যে কেউ হত্যার অভিযোগে অভিযুক্ত, আপনি সেটা উপরে ভিত্তি করে কি যেই দলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা সংগঠিত হলো, হ্যাঁ, যেই দলের প্ল্যাটফর্মটা ব্যবহার করে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা মানুষ এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়লো, এমনকি যে আওয়ামী লীগ করতো না সেও আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধের যেই সংগঠন, যে সাংগঠনিক কাঠামো, সেটার উপর নির্ভর করে সংগঠিত হয়েছে। আচ্ছা। আপনি তো একা একা হেঁটে তো আর বর্ডার ক্রস করেন নাই, আপনি একা একা হেঁটে তো আর গেরিলা ক্যাম্পের ট্রেনিং সেন্টারে চলে যান নাই, আপনাকে কাউকে হুম, একটা সূত্র ধরে যেতে হয়েছে। হুম, তো সেটাই আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ তখন যারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং হুম, সংগঠিত করছিলেন, হুম, তাদের হাত ধরেই তো হয়েছে। হুম, সুতরাং হুম, এটা আওয়ামী লীগের জন্য শুধু কেন প্রযোজ্য হবে? আমার মূল বক্তব্যটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চান, যেটা তিনি তার বক্তব্যে একটু আগে বললেন, হুম, যে 15 বছর আগে ভোটার হয়েছেন, ভোট দিতে পারেননি, এবারে নির্বাচনটা ব্যতিক্রম হবে, কারণ ঐতিহাসিক হবে, কারণ 15 বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন নাই, 10 বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন নাই, 5 বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন নাই, এমনকি হুম। আহ 2 বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন নাই, তো এইবার সবাই ভোট দিতে পারবেন। কেন উনি মনে করছেন যে সকল ভোটার শুধুমাত্র যারা নির্বাচন করবেন তাদের? উনি তো প্রশ্ন। একজন শিক্ষিত মানুষ, উনি তো এই হুম, দেশে বড় হুম। হয়েছেন। হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। এই দেশের কর্মকাণ্ডের কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই তো উনি নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে উনি কি হুম, ভুলে হুম। গেলেন যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আওয়ামী লীগ আছে? উনি কি উনি তো ভুলে গেলেন? বিশ্বাস করেন না, উনি তো না, উনি বিশ্বাস করেন, উনি বিশ্বাস করেন। করেন। হ্যাঁ, আপনি যদি ওনাকে বিশ্বাস করাইতে পারেন, মানে বিশ্বাস যে করেন এটা যদি দেখাইতে পারেন, তাহলে আবার উনি ঠিকই ঠিক পথে চলবে। আমরা তো দেখাতে পারছি না। আচ্ছা। আমাদের অ্যাক্টিভিটি কি 1 বছর? আপনার অনুষ্ঠানে প্রথমে বললাম না যে ওরা হুম, যেমন একটা আন্দোলন করলো, একটা অভ্যুত্থান হুম, করলো, হুম, করে অনেক কিছু স্বপ্ন দেখাইলো বাঙালির, যে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিছুই তো করতে পারে হুম, নাই। হুম, আদৌ কিছু করতে পারবে কিনা আমি জানি না, প্রশ্নে আসে না। এটা জনসমর্থন না থাকলে, মানুষ সাথে না থাকলে, জনগণের পালস না বুঝলে কোনো কাজ আসলে ওইভাবে করা যায় না। হ্যাঁ, হুম, হুম। আর বাংলাদেশের মানুষ যেমন একদিকে সহজ সরল, আবার আরেকদিকে যথেষ্ট জটিলও হতে পারে। সুতরাং এটা সমীকরণ নিতে হবে। কিন্তু এই যে 5ই আগস্টের যে ঘটনা 2024 সালে হয়ে গেল, সেটার পরে আমাদের যে প্রস্তুতি বা শুদ্ধিকরণ, আমাদের নিজেদেরকে যে সংশোধন করে নিয়ে আসার ব্যাপারটা, সেটাও তো আমরা করি নাই। সুতরাং সেটা হয়তো প্রকাশ্যে না না আসছে না, হয়তো না না সংশোধন করছে আমি হয়তো। তো বলি, সুতরাং জি। আপনি যে ডক্টর ইউনূসকে মামলা দিলেন, হাইটে হাইটে 8-9 তলা উঠাইলেন, নামাইলেন, জামিনের জন্য দাঁড়া করাচ্ছেন, হ্যাঁ, বা
বিভিন্ন সে কেন আপনাকে স্বীকৃতি দিয়ে বলবে আমাদের আমি না, আমি যে আপনি কথাটা এটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে আমাদের জি অধিকার আদায় করে নিতে হবে জি আমরা কি আমাদের অধিকার আদায় করার কাজটা করছি দে আর ভেরি হ্যাঁ ক্লেভার তবে হ্যাঁ 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 আমরা কিন্তু চতুর চালাক সত্তার সাথে আজকে একটা লড়াই মুখোমুখি করছে, অবস্থায় জি জি তাহলে নিশ্চয়ই আমাদেরকে বুদ্ধিদীপ্ত চালাক চতুর হতে হবে। পদক্ষেপ নিতে হবে এই ইউনূস সাহেব কি খুব চালাক আপনার? আপনি তো সেটাই বললেন, হ্যাঁ খুব চালাক চতুর মনে হচ্ছে। ডেফিনেটলি উনি তো সাকসেসফুল এগুলোর কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই আচ্ছা, আপনিও আপনিও নির্বাচন বাংলাদেশে জন্মেছেন আমিও বাংলাদেশে জন্মেছি সেও জি বাংলাদেশে জি জন্মেছে ও জি নোবেল জি পেয়েছে আপনি পান নাই আমি পাই নাই জি জি ও তো ও তো দেখলাম কত বুদ্ধিমান, না হ্যাঁ একদম ও তো বুদ্ধিমান, অবশ্যই সে তো দেখলাম প্রধান উপদেষ্টা হয়ে বসে আছে আপনি আমি তো জি হইতে পারি নাই সুতরাং জি জি উনি চতুর চালাক সক্ষম না বুদ্ধিমান এটা ডিসকাস করে আসলে সময় আমি নষ্ট করার নষ্ট দরকার করতে নেই। চাচ্ছি না আচ্ছা, এক ভাই লিখেছেন যে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা কি এখানে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারতেন, মানে তারিখ ঘোষণা তিনি না করেননি, এটা ওনার এটা নিয়ে আবার এখতিয়ারে পড়ে না এটা নির্বাচন কমিশন করবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, নির্বাচন কমিশনে এখন যদি উনি চিঠি দেন, যেভাবে উনি কথা বলেছেন, এটা নিয়ে আর কোনো যদি হাঙ্গামা না হয়, তাহলে হুম। দেশের জন্য মঙ্গল এবং জন আকাঙ্ক্ষা যে নির্বাচনের বিষয় রয়েছে, আপনি যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন, সব দলের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সব দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, সব দলের অংশগ্রহণেই নির্বাচন হওয়া উচিত। আশা করছি সেটা হবে। ইনকামবেন্সি ফ্যাক্টর বলে একটা কথা আছে জি আমরা তো 15 বছর ক্ষমতায় ছিলাম আমরা অনেক কাজ করেছি প্রশংসার দাবিদার আবার কিছু কাজ হয়েছে যেগুলো আসলে সংশোধিত হওয়া দরকার আমি তো নিজে সেটা তো হতেই হবে, সেটা হতেই না হবে, সেটা বেশি হতেই করার হবে। কথা বলতে পারি না সাজাও মানে শাস্তিও পেতে হবে কিন্তু আমি মনে করি ডক্টর ইনুজি সত্যি ইতিহাসের পাতায় নিজের নামটা এখনো সুযোগ আছে লেখাতে চান বাংলাদেশের মানুষের বন্ধু হিসাবে বা সাথী হিসাবে তাহলে হি শুড concentrate on the fact that he should organize an election where each and every political party of Bangladesh can participate. Not only that, as far as democracy is concerned, under the RPO that prevails in Bangladesh, the feature by which a candidate cannot run for independent election, that should also be revoked or changed. So that কোনো মানুষ সময়ের বিচারে বলতে না পারে যে ডক্টর ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের সময় আমি তো নির্বাচন করতে পারি নাই বা অমুককে তো নির্বাচন করতে দেওয়া হয় নাই এখন ইয়েস অনেকে বলতে পারে ভাই আপনি আওয়ামী লীগ আপনি তো ভাই 2014 সালে অটো পাশ হয়ে গেছেন আপনি 2018 সালের রাতের অন্ধকারে নির্বাচন করছেন 2024 সালের এসো নিজেরা খেলি ডামি নির্বাচন করছেন তাহলে আপনাকে কেন নির্বাচন করতে দেওয়া হবে হ্যাঁ এটা খুবই অকার্যকর একটা যুক্তি কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের এত বিশাল জনসমর্থন আছে যে ওই অন্যায়টারও বা বা ওই ত্রুটিটাকেও ত্রুটি মনে করার মতো পর্যায়ে নাই রাজনীতিতে কেউ দোষ করছে বলে আপনি তারে রাজনীতি করতে দিবেন না সেটা হবে না আপনি দোষের সাজা দিয়ে দিতে পারবেন আপনি আপনি যে ত্রুটিপূর্ণ নির্বাচন হয়ে থাকে যদি রিগিং হয়ে থাকে তাহলে ওই নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন তাকে ডাকেন উনি কি কি করেছেন না করেছেন প্রমাণ দিয়ে সাজা দেন যিনি প্রিজাইডিং অফিসার তাকে ডাকেন তিনি কি করেছেন তাকে সাজা দেন যিনি রিটার্নিং অফিসার তাকে সাজা দেন বাট আওয়ামী লীগকে ছাড়া যে কোনো নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আসবে না এটা এটা একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক ওকে ওকে ওকে, এটা খুব ভালো বলেছেন। আর আরেকটি হচ্ছে যে ঠিক আছে, অতীতে ভালো নির্বাচন হয়নি, আপনি পরিকল্পনা করেছেন একটা ভালো নির্বাচন দেবেন, আপনি ভালো নির্বাচন, এক্স্যাক্টলি সুষ্ঠু নির্বাচন, আপনারটা আপনি অংশগ্রহণমূলক করেন নির্বাচন দিয়ে আপনি ইতিহাস হয়ে যান, ঠিক আছে? আপনারটা আপনি ঠিক মতো করেন ব্যাপারটা আপনি ঠিক মতো করেন, জি এবং জি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরে আওয়ামী লীগের জন্য সামনে অনেক চ্যালেঞ্জ আছে কারণ আপনার অনুষ্ঠানে আমি বহুবার বলেছি যে আওয়ামী লীগ নিজেই সংসদীয় আসনগুলোতে বিভিন্ন কারণে দ্বিধা বিভক্ত এটা আবার নতুন করে আপনার দরকার নাই শুধু নির্বাচন দিলেই খুব আওয়ামী লীগ একদম লাফাচাপা করে খুব ভালো কিছু করে ফেলতে পারবে সেটাও চিন্তা ভাবনা করার বিষয় আছে সুতরাং আপনি যেটা বললেন খন্দকার ইসমাইল ভাই আপনার সাথে আমি একমত যে ডক্টর ইউনূস শুড ডু দ্য কারেক্ট থিং জি জি, দেখা যাক উনি কি করে। এখন জনগণের আর সন্দেহ, আমার মনে হয় আমরা এটা নিয়ে আর সন্দেহ না করে দেখি না কি হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, নির্বাচন ঠিক আছে, নির্বাচন হোক, নির্বাচন যদি অনেস্টলি বলে থাকেন নির্বাচন হোক, সকল দলের অংশগ্রহণের নির্বাচন হোক। জুলাই ঘোষণাপত্র যেটা হলো, এটা কাউকে বঞ্চিত করা হচ্ছে কিনা, কেউ হয়েছে কিনা, কেউ হতাশা ব্যক্ত করছেন। আবার ঢাকা ইউনিভার্সিটিতে একজন নাকি বললো শিবির আর
বাম সংগঠনগুলোর মধ্যে কোনো উত্তেজনা দেখা দিয়েছে? কাউকে কি বঞ্চিত করা হচ্ছে? কেউ কি হতাশ হয়েছে? বিএনপিকে কি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? এরকম কিছু কি মনে হয় আপনার? হ্যাঁ, সেটা তো কিছুটা বটেই, কারণ ঘোষণাপত্রে আপনার 2014 সালের নির্বাচনের কথা বলা হয়েছে, 2018, 2024-এর নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে 1996 সালের 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন বিএনপি এককভাবে করলো, সেই নির্বাচনটার কথা একবারও উল্লেখ করা হলো না। আই ওয়াজ রাদার এমেজড। এবং যদি সত্যি আপনি খুব সুষ্ঠু সুন্দর নির্বাচনের আশা করেন, এবং গণতান্ত্রিক আবহাওয়ার কথা চিন্তা করে যদি এই জুলাই ঘোষণাপত্র দিয়ে থাকেন, এবং যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান দেখাতে চান, তাহলে আহ, আমরা যে জাস্টিস এম এ আজিজের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন যে 1,42,00,000 ভুয়া ভোটার তৈরি করলো, সেটার কথা এখানে উল্লেখ করলাম না কেন? মিসকারেজ অফ ডেমোক্রেসি, আমরা যে নিজের পছন্দসই প্রধান উপদেষ্টা বানানোর জন্য জাস্টিস মহোদয়দের অবসরে যাওয়ার বয়স, তৎকালীন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, যিনি আইনমন্ত্রী ছিলেন, তিনি যে সংবিধান পরিবর্তন করে তাদেরকে যে 2 বছর করে সময় বাড়িয়ে দিল, এবং এটার মাধ্যমে যে মিসকারেজ অফ ডেমোক্রেসি নিশ্চিত হলো, সেটা কেন উল্লেখ হলো না? অথবা সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব একাই রাষ্ট্রপতি, একাই উনি প্রধান উপদেষ্টা, মানে নিপতির ভূমিকা যেটা বাংলায় বলে আর কি, ভূমিকা উপনীত হলেন, সেই ব্যাপারটা কেন উল্লেখিত হলো না? আমি খুব আশ্চর্যান্বিত হয়ে যাই। কারণ আর যাই হোক, যেমন ধরেন আপনি আরো পূর্ববর্তী নির্বাচনগুলোতে যেতে পারেন, ওখানে হুসেন মোহাম্মদ এরশাদের যে স্বৈরাচার হিসেবে তার যে ভূমিকা, গণতন্ত্রকে হরণ করা বা গণতন্ত্রকে হত্যা করার যে ঘটনা, সেটা যদি আসে, তাহলে মাঝামাঝি সময় 1991 সালের পরে আহ, আওয়ামী লীগের পাশাপাশি আরো যে অনেক নির্বাচন নিয়ে অবজারভেশন আছে, সেগুলো কেন আসলো না? সুতরাং তো হ্যাঁ, এখানে তো একটু ফালু সাহেবের একটা নির্বাচন আছে, ঢাকার 10 আসন বা 8 আসন, ঢাকা এটা শুধু 10। ফালু সাহেবের নির্বাচন কেন, এমনকি মেজর মান্নান সাহেব যখন বিএনপি থেকে নির্বাচন করছিলেন, তখনও আমি উদাহরণ দিতে পারি যে হ্যাঁ, এরকম বহু উদাহরণ দেওয়া যাবে। বিতর্কিত নির্বাচন হ্যাঁ, আছে, তো জি। সেটা সেটা দ্যাটস নট দ্য পয়েন্ট। মানে অত ডিটেলস আলাপ করার মতো সময় হয়তো আজকে নাই, বাট হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, এখন এই কথাটা আমি একজন মানুষ হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকে বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই যে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে নাই। ভেরি সিম্পল। It's true, it's true, it's true, it's true. দেশের পক্ষে এখন ইউনূস সাহেবের সেই সুযোগ এতদিন ছিল, 1 বছর তিনি সেই সুযোগ পালন করেন নাই, সেই সুযোগ তিনি নেন নাই। এখন আগামীতে আমরা যেই পবিত্র মুখ দিয়ে ওনার যে কথাটি বেরিয়েছে, 26 ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা চাই যে সেটি বাস্তবায়ন হোক। আমরা কি, আপনার আর কোনো বক্তব্য আছে? আপনি ইচ্ছা করলে বলতে পারেন, আমরা শেষ না, করে দেব। না, আমাদের, আমি আমি জি। বেসিক্যালি যেটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জামাত, দিনের শেষে নাম যখন চলে এসেছে, এগুলোর নাম থেকে যাবে। এগুলাকে আপনি পুরা শূন্য করতে পারবেন না, নিশ্চিহ্ন করতে পারবেন না। ওয়ান ম্যান ওয়ান লিডার পার্টিও যদি হয়, তাও নাম থেকে যাবে। এরকম অনেক রাজনৈতিক দল বাংলাদেশে আছে, যে একজনই নেতা, একজনই সমর্থক, আছে না? কিন্তু নামগুলা চলে যায় না, থাকে। আমি এখন যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি হুসনে মোবারকের যে আরব বসন্তের যে ঘটনা, এটাকে যদি আমলে নেন, আপনি দেখবেন যে বিভিন্ন সাম্রাজ্যবাদী পরাক্রমশালী দেশের গণতন্ত্রের স্ফুরণ ঘটায় এই ধরনের কিছু সংগঠনের পিছনে টাকা খরচ করে কিন্তু একটা প্রেক্ষিত বা পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে, যেখানে নিজের দেশের ক্ষতি হয়েছে। বাংলাদেশের জন্য আহ, এরকম আগামী দিনে হতে পারে, পূর্বেও হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এই সুযোগগুলো তারা পেয়েছে কারণ আমার দেশের রাজনীতিবিদরা ওই বুদ্ধি, ওই মেধা এবং ওই দূরদর্শিতা ব্যবহার করে কাজটা করেন নাই, তাদের দায়িত্ব পালন করেন নাই। তো এখন আমাদের তো ধরেন এই অভ্যুত্থানের পরে প্রায় 1 বছর পার হয়ে গেল। আমি শুধু একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে, বিএনপির অনুভব করা উচিত যে স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা আপহোল্ড না করতে পারি, তাহলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান, তার তাকেও টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তার মানে স্বাধীনতাটাই মূল। জি, জি। আর আওয়ামী লীগের অনুধাবন করা উচিত যে স্বাধীনতা যুদ্ধের সত্যিকার যে ইতিহাস, কাউকে ন্যারো ডাউন না করে,
বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিতর্ক হয় না, উনি একেবারে অন্য একটা উচ্চতায়। কিন্তু সকলে মিলেই তো স্বাধীনতা যুদ্ধটা আমরা হয়েছে। কাউকে কাউকে নেগলেক্ট না করে, কাউকে ছোট বড় না করে, সঠিক যে স্বাধীনতা ইতিহাস সেটা আগেও আওয়ামী লীগ যেভাবে তুলে ধরার চেষ্টা করেছিল যখন তারা সংগ্রামী অবস্থায় ছিল, সরকারে ছিল না, সেই জায়গাটায় আমাদের ফিরে যেতে হবে। না হলে নতুন জেনারেশন বাংলাদেশের সত্যিকার যে ঘটনা সেটা ভুলে যাবে। জি। সো দিস থিংস। আর লাস্ট যে কথাটা বলতে চাই, লাস্ট করেন না, আমি আরেকটা কথা বলবো আপনাকে, জি সেটা জি হচ্ছে পিটার হাস কক্সবাজার, আমাদের যে সমন্বয়ক 5 জন কক্সবাজারে গিয়েছিলেন, সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছে যে আপনাকে যেন একটু জিজ্ঞেস করি, ওই 5 জন কি দাওয়াত পাননি জুলাই ঘোষণাপত্রে অনুষ্ঠানে, নাকি তারা অ্যাভয়েড করেছে, নাকি তারা কক্সবাজার বিনোদন বিহারে গিয়েছে, কি মনে হচ্ছে আপনার? আমি তো আওয়ামী লীগের সমর্থক, আমি ওরা দাওয়াত পেয়েছি কে পাইনি এটা কিভাবে বলবো। তবে আমি যতটুকু শুনেছি পিটার হাস দেশে নাই, সে ওয়াশিংটনে। হ্যাঁ, দ্যাটস হোয়াট আই হার্ড। আচ্ছা, এটা ইজ এতটুকু আমি কনফার্ম? শুনেছি। হ্যাঁ, কনফার্ম আমার সূত্র মতে কনফার্ম। হ্যাঁ আপনার সূত্র? আচ্ছা, হ্যাঁ। এখন এখন ওই যে তারা কক্সবাজার গেল কেন আজকে? আচ্ছা, ঠিক আছে, পিটার হাস এটা নেই, এটা কি এটা আমি কি এটা আমি কি বলতে কারণ? পারি না, এটা আমি বলতে পারি না। তবে অনুমান, অনুমান। না না, এটা বলতে পারি না, তবে আপনাকে আমি এটা বলতে পারি, হ্যাঁ, জি। যে 5ই আগস্টের আগে 3 আগস্ট আমাদের ঢাকা শহরের দক্ষিণের মেয়র ফজলে নূর তারপর সিঙ্গাপুর গেল কেন, সেটা সেটা আমি মনে করি আপনি আমারে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, তো কথা আচ্ছা, হচ্ছে যে আমি ওদেরটা তো বলতে পারবো না ওরা কেন করে, আমি তো আপনি ওদের সাথে এখন কোনো যোগাযোগ নাই কোনো সাম্প্রতিকটা রকম। সাম্প্রতিকটা বলেন না, চোখের না, সামনে যেটা সাম্প্রতিক আছে। সাম্প্রতিকটা বলতে পারি না এই কারণে যে উম, হয় কি, আওয়ামী লীগ এমন একটা ফোর্স, আমরা যদি ঘুরে দাঁড়াই, আমরা যদি ঠিক হয়ে যাই না, তখন এই হুম। পিটার হাসের এসব নিউজ নিয়ে আপনি আর আলাপ করতে যাবেন না। আচ্ছা, সেটা আপ- বাদ দিলাম, সে আচ্ছা, এটা ভালো কথা, ভালো কথা বলেছেন, ঠিক আছে। না, তবুও দেশবাসী মনে করছিল যে আমি জানি এনসিপির না যে এটা। না না না, আমি আমি মানে দর্শকদের মতামত অনুযায়ী বলছি আর কি। তারা আজকে যে তারা বলছে জুলাই শহীদ যারা, তাদের খোঁজ খবর নিতে পারতো, মিলাদ মাহফিল করতে পারতো, তাদেরকে আমন্ত্রণ জানাতে পারতো, শহীদ পরিবারের সাথে দেখা করতে পারতো, এবং আহত হয়েছে যারা, তাদের নিয়ে কথা বলতে পারতো, তাদের সাথে সময় কাটাতে পারতো। যেই জিনিসটি উচিত ছিল সেই জিনিসটি না করে তারা কক্সবাজার, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে আমরা যা সমুদ্র দেখতে এসছি নাকি, কি যেন বলছে একটা কথা, সেটা কেন করতে গেল, এটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আমি যাই আমি হোক, আমি আমি জানি না। আপনি আপনি জানেন না, আপনি জানেন না, কিন্তু আমি এবং দর্শকদের আমি মাধ্যমে যেটা আমি এইসব বিষয়ে মতামত তো দিতে চাই না, কারণ হচ্ছে যে আই ডোন্ট ওয়ান্ট টু ড্যাবল উইথ মাই ডিগনিটি। হ্যাঁ, হুম হুম হুম। আই এম এ ভেরি সিরিয়াস পার্সন অ্যাজ ফার এস পলিটিক্স ইজ আচ্ছা, কনসার্ন। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা না, এটা কি আমাদের করতেছে। যাদের ডিগ্রিটি নাই, আমরা না সেটা না বলি, না দর্শকদের না না যাদের না, নাই। আপনি তো ভাই আবার আরেকদিকে নিয়ে গেলেন, তো আপনি একটু না 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 মানে না, তো সেটা না। আমি বলতে না, চাচ্ছি যে ওরা, আপনি তো গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনাকে আপনার দর্শক যা জিজ্ঞেস করবে সেটা তো আপনি আমাকে জিজ্ঞাসা করবেনই, হ্যাঁ এটা হ্যাঁ, স্বাভাবিক। সেটাই 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 সেটাই। কিন্তু মানে আমি বলতে চাচ্ছি যে আমার জায়গা থেকে আপনি তো আপনার জায়গায় ঠিক আচ্ছা, আছেন। না আমার এখন হ্যাঁ, আমি বলছেন না, আপনি তারা তো আমাকে খুব এটাও জিজ্ঞেস আলোচিত। করতে পারেন যে ডক্টর শফিকুর রহমানের রিং ভিতরে পড়াইছে না বাইরে পড়াইছে, মানে রিং 4টা না 5টা, এটাও জিজ্ঞেস করতে পারেন। এটা তো অধিকার আপনার আছে, কারণ দ্যাটস হোয়াট ইউ ডু। কিন্তু আমার জানার কথা না, আই হ্যাভ নো কানেকশন ইন দ্যাট রিগার্ড। এখন ডাক্তার সাহেবও খুব খুশি, শফিকুর রহমান সাহেবের, উনি অপারেশন করেছেন, খুবই, জাহাঙ্গীর সাহেব খুব খুশি আছেন যে উনি মানে আমাদের ইউনাইটেড হাসপাতালে না, ওইটা না সেটা না, অনেক খুশি, উনি খুব ভালো আছেন এবং স্পেশালি টেক কেয়ার করা হয়েছে। সবাই তার খোঁজ খবর নিচ্ছেন, বিভিন্ন রাষ্ট্রও তার খোঁজ খবর নিচ্ছেন, এবং আমাদের দেশ থেকে আমাদের মহামান্য প্রেসিডেন্টও খোঁজ খবর নিয়েছেন। তো শফিক সাহেবের যে ভাগ্য, শফিকুল ইসলাম জামাত, আমিরে জামাতের, সেটি কিন্তু কয়জনের হয় সেটাই দেখার বিষয়। না, যাই হোক, ওনার ভাগ্য এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা 15 বছর ধরে অনেক কিছু করছি কিন্তু কোনো কিছু করে কোনো লাভ হয় নাই। আচ্ছা আচ্ছা, এটা ঠিক পিটার মতো হাস বলতে অনেকে নেই। বলছেন যে বাংলাদেশে ছিলেন, পিটার হাস বাংলাদেশে ছিলেন। যাই হোক, আমরা সেটি কেন তারা, তবে পিটার হাস থাকুক বা না থাকুক, এই মুহূর্তে এই সময় তাদের সমুদ্র সৈকতে যাওয়ার আম, বিষয়টা মানুষ ভালোভাবে দেখছে না। জনাব রাশেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের দর্শক মন্ডলী যারা যুক্ত হয়েছেন, আমরা বাংলাদেশ সময় রাত 11টায় আবার বসবো অন্য কোনো অতিথির সাথে। রাশেক রহমান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি তবে দর্শকদের আপনার সাথে কাছে কিছু আমার একটা কথা বলেছেন। রিকোয়েস্ট, একটা জি অনুরোধ জি, প্লিজ। রাখার আগে, জি। আসলে বাংলাদেশের গণতন্ত্র তো ব্যালেন্স ভাবে ভারসাম্যহীন হয়ে গেছে, মানে গণতন্ত্র নাই, একেবারেই ভারসাম্যহীন হয়ে গেছে। সব দল যদি সুন্দরভাবে গণতন্ত্রে ফিরে আসে
এটাই নিশ্চিত হওয়া দরকার। এই জন্য আপনার কাছে আমার একটা অনুরোধ, যে আপনার অনুষ্ঠানে বিভিন্ন বিদগ্ধ ব্যক্তি আসে, আমি চাই তাদেরকে আপনি এই পিটার হাসের পাশাপাশি এই প্রশ্নগুলো একটু জিজ্ঞাসা করবেন, যে আমি লিখে যদি রাখি। যদি ষড়যন্ত্রই হয়, এতই চক্রান্ত থেকে থাকে, তাহলে ঢাকার যে নগরপিতা, সে যদি আমার প্রধানমন্ত্রী মানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ফেলে যদি পালা চলে যায়, তাইলে কি চক্রান্ত লাগে আসলে পতনের জন্য? কোনো ষড়যন্ত্র লাগে? উনি একা তো যায়নি, আরো অনেকে গেছে, সবই বের হবে আস্তে আস্তে। মানে আমি বলতে চাচ্ছি যে ফেলেই চলে যায় পাঁচ তারিখ হুম, আগে, তাহলে কি আর হুম। পতন হইতে কোনো চক্রান্ত না, লাগে কি? আইনের কি শাসন দেখেন, এই যে মেয়রকে কিন্তু যেতে দেয়নি আইন শৃঙ্খলা না, বাহিনী বা ওখানকার যারা আছে ইমিগ্রেশন, না, তারা তাকে তার যেহেতু না, প্রপার সে কাগজপত্র তো নেই, জিও নেই, সে সে জিও ছাড়াই পরে চলে গেছে, জিও ছাড়াই পরে চলে গেছে। হয়তো কেউ কেউ ফোন করছে, রাইট, ফোন করে এক্স্যাক্টলি। খবর ওইটা নিয়েছে। আইনের শাসন বলতে পারবেন না, কিন্তু আপনি এভাবে চিন্তা করেন যে উনি জিওটা যে সাইন করে আনবেন, ওই ওই সময়টাও উনি দিতে পারেননি, তার আগে উনি এয়ারপোর্টে পৌঁছে গেছেন। একটু এভাবে দেখা দরকার। ওনার কি হার্ট অ্যাটাক করেছিল না হার্টের কোনো সমস্যা ছিল, হয়তো হইতে ইমার্জেন্সি পারে, যাওয়ার মানুষের হার্ট প্রয়োজন থাকলে ছিল। হার্ট অ্যাটাক হবে না? হইতে পারে। হার্টের হ্যাঁ, প্রবলেম হ্যাঁ, মনে হয়েছিল, বা আমার ফোনে ওনার ফোন আলাপে মনে হচ্ছিল হার্টের প্রবলেম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ঠিকই একটু বলছেন আপনি। প্রবলেম হয়েছে, হ্যাঁ কথা খুব স্লো বলছে এবং আপনারই আপনারই ইমার্জেন্সি খুঁজতেছে সে, মানে এরকমই দরকার। ইমার্জেন্সি হয়তো জি, হ্যাঁ, যে হ্যাঁ, আমরা হাসাহাসি করছি, যাই হোক। পিটার হাস দেশে থাকুক বা না থাকুক হুম, হুম। সেটা আমরা এখনো জানি না। তবে কক্সবাজার যাওয়াটা তাদের অনেকের দৃষ্টিকটু মনে হয়েছে, এবং যাক তারা গেছে, এখন জনগণের আলোচনা করার সুবিধা হয়েছে। সবকিছুর পজিটিভ নেগেটিভ আছে। আর 10 জন যারা আহত হয়েছেন আমাদের জুলাই সনদ ঘোষণার অনুষ্ঠানে, তাদের সুস্থতা কামনা করছি। তাপস সাহেব, ভিতু তাপস, কে লিখছি ভিতু তাপস, আচ্ছা যাই হোক। আমরা, হ্যাঁ, নিজের অস্তিত্ব, হ্যাঁ, দাঁড়াতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। নগরবাসীকে ফেলেও তিনি চলে গেছেন, নানান কথা আছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ব্রাদার, আপনি আবার যুক্ত হবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, সুন্দর হাসি দিবেন, ভালো মানে কথা না, বলবেন। শুধু আসি না, দুইটা জিনিস পাইলাম, আসলে খুব অসুবিধা হয় যখন নেতাকর্মীদের সাথে কথা বলে উত্তর দিতে পারি না। একটা হচ্ছে বাথরুমে নাকি সেলফি তুলছে একজনের, বাথরুমে লুকায় ছিল একটা। আর এখন একটা হুম, বাইরে হলো, এটা তো মারাত্মক, যে 3 আগস্ট নাই। মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। সমস্যা হচ্ছে যে যতটুকু আমরা আগচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, অন্যের ত্রুটি বিচ্যুতির কারণে, ঠিক আবার মানে এইসব কৌশলের কাছে আবার পরাস্ত হয়ে আবার পিছিয়ে যাচ্ছি। এটাই দুঃখজনক বিষয়। তবে আপনি যে একটা কথা বললেন যে ইউনূস সাহেব অনেক বুদ্ধিমান, হয়তো বুদ্ধিমান পজিটিভ নেগেটিভ হতে পারে। তিনি যে নির্বাচনের ঘোষণাটি দিয়েছেন, দেশবাসীর যে সন্দেহ নির্বাচন হবে কিনা না, এটা আরেকটি আমাদের ওই যে সাদা যে মানে এগুলো মূর্তির এগুলো কথা বলা হচ্ছে হয়। কি জীবনের দুর্ঘটনা, বুঝলেন? আপনি 40 বছর 50 বছর রাজনীতি করে ধরেন প্রধানমন্ত্রী হলেন, হ্যাঁ, জিনিসটা এবার চিন্তা করেন। বেগম খালেদা জিয়াও তো মেজর জেনারেল জিয়াউর রহমান মারা যাওয়ার পরে বহু বছর বিএনপির চেয়ারপারসন হিসেবে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তারপরে অবশেষে 91 সালে গিয়ে প্রধানমন্ত্রী হলেন, তাই না? আবার দেখেন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও 1981 সাল থেকে বহু ত্যাগ তিতিক্ষা, অনেক ঝুঁকি হুমকির সম্মুখীন হয়ে, অনেক ত্যাগ সংগ্রাম আন্দোলন করে 96 সালে গিয়ে তিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন। তাহলে আপনি স্প্যানটা দেখেন, স্প্যানটা হচ্ছে 81 to 91। 96, না, 90, খালেদা জিয়া 91, 10 বছর। খালেদা 91, হ্যাঁ, 91। আর নেত্রীর জন্য 81 to 96, মানে ধরেন 16 বছর বা 15 বছর। পরিশ্রম কিন্তু করতে হয়েছে, তাই না? পরিশ্রম, এবং এখানে তো অনিশ্চয়তাও ছিল। প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, এটা তার নিশ্চিত ভাবে কেউ বলতে পারে না। রাজনীতি এমনই একটা ব্যাপার। অথচ আপনি চিন্তা করেন, এই প্রফেসর ডক্টর ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা র্যাঙ্কটা তো প্রধানমন্ত্রীর সমান, এটা করার জন্য কয়দিন চেষ্টা করছে? তো দুনিয়ায় কিছু দুর্ঘটনা একদম। হয়, কিছু দুর্ঘটনা হয়। ধরেন এটাও একটা রাজনৈতিক দুর্ঘটনা বাংলার বুকে, হ্যাঁ, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেইন্স, যে হয়ে তো সে গেছে। এখন আমরা তার উপরে প্রেশার ক্রিয়েট করতে পারি আগামীতে সঠিক কাজগুলো করার জন্য। সেই প্রেশার ক্রিয়েট আমরা করবো কিনা সেটা। এবং আপনার অনুষ্ঠানে অনেকে এসে বলেছে যে এই আর 15 দিন পরে ওনার সরকার থাকবে না, 20 দিন পরে। আমি আপনাকে বলতেছি যে নির্বাচন পর্যন্তই সে থাকবে। সুতরাং আমাদেরকে ঠিক করতে হবে কি রাজনৈতিক কৌশলে আমরা আগাবো। ঠিক আছে, উনি থাকুক, থাকুন। তবে আপনি যেটা বলছেন যে উনি হঠাৎ করে হয়ে গেছেন, ওনার মনে মনে কিন্তু ছিল এটা রাষ্ট্রীয় সিংহাসন আপনি আপনি দীর্ঘদিন, এখন দীর্ঘ আপনি মনে বছর ওনার মনে মনে আ- ছিল।
উনি মনে মনে লড়াই করেছেন, কিন্তু সংগ্রাম করেছেন কিভাবে এই শুনেন, আসনটি দখল যেটা করা যায়। আমি দেখি নাই, যেটা আমি চেয়ে না, সেটা আমি কখনো বলি মনে না। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকে বলছেন আবার টিএসসিতে নাকি ওই যে বাম সংগঠনগুলো আন্দোলন করছে। ঠিক আছে, আন্দোলন হবে, কি হবে না হবে এটা আমরা বুঝতে পারবো। আবার আপনাদের সাথে আজকে আবারও কথা বলবো। রাশেক রহমান সাহেব মিঠাপুকুর, আপনার মিঠাপুকুরের নাকি? জি জি, আমার ভাই মিটার করে যাই। মিঠাপুকুর, হ্যাঁ। মিটার করে। অনেকে কথা বলছেন তুমি আওয়ামী লীগের আর কোন দলীয়। আচ্ছা, তবে আপনি আওয়ামী লীগের মানুষ এটা তো আমরা বলতে পারি, আওয়ামী লীগের মানুষ এটা তো হান্ড্রেড আপনিও স্বীকার পার্সেন্ট করেন। আমার কাছে আওয়ামী লীগ ছাড়া হান্ড্রেড অন্য কোনো পার্সেন্ট। রাজনৈতিক দল নাই। একদম হুম। আমি সহজ কথা বুঝি যে বঙ্গবন্ধু অনিবার্য সত্য, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক ভারসাম্য আসবে না। আমার জায়গা পরিষ্কার। ওকে, ওকে। কিন্তু কাজ আওয়ামী লীগ করার ছাড়া, পদ্ধতিতে আমার ব্যতিক্রম ইয়ে থাকতে পারে। সেটা আপনারা আর নিজেরা আর আলোচনা আর করবেন, নিজেরা এখানে সমাধান আর করবেন। এখানে হুম। যারা একটু একটু লেখা, মানে দেখলাম উল্টা উল্টা লেখার চেষ্টা করছে, তারা হলো বেসিক্যালি, এরা আসলে বিএনপি জামাতো না। তারা মূলত এই যেটা আমরা 2024 সালের যে নির্বাচনটা করি, যে এসো নিজেরা নিজেরা খেলি, সেই নির্বাচনে সারা দেশে যেরকম এক একটা প্রতিপক্ষ দাঁড়িয়েছে, সেরকম একজন প্রতিপক্ষের পক্ষ থেকে লিখছে। এটাতে বিচলিত হওয়ার কিছু নেই, এর থেকে শিক্ষা নেওয়ার আছে। আমি মনে করি যে এই জায়গাগুলো ঠিক না করলে আওয়ামী লীগের জন্য ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। জি, জি। ওকে, ওকে, ওকে। আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় দর্শক। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে নির্বাচনের যে কথাটি এসছে, আমরা আশা করি নির্বাচনটি হবে, সুষ্ঠু নির্বাচন হবে এবং সকলের অংশগ্রহণে হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। রাশেক সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ।